প্রত্যেকে হেডিং করো ফিজিক্সের আজকের নতুন টপিক, গুরুত্বপূর্ণ টপিক ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যকরণ শক্তি। ভালো করে বুঝবে। ঠিক আগের ফিজিক্স ক্লাস আমি যেখানে শেষ করেছি বল ও গতির পর নিউটনের সূত্র দিয়ে, একটা সমস্যার কারণে সেই ক্লাসের রেকর্ডিং আমি দিতে পারিনি, কিন্তু তোমাদেরকে নোটটা পাঠিয়ে দিয়েছিলাম, যেটা আমি ক্লাস নোটটা আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো। ঠিক তারপর থেকেই কিন্তু এই চ্যাপ্টার আমি ভেবেছিলাম যে বায়োলজি করাবো, কিন্তু এই লিঙ্কটা কমপ্লিট করে দেওয়ার পর আমি আর বায়োলজিতে ফিরে যাব। দেখো, এই কার্যক্ষমতা শক্তির প্রত্যেকে হেডিং করবে, প্রথম যে টপিক ডিসকাস করব কার্য বা ওয়ার্ক। কার্য বা ওয়ার্ক। কেউ আমাকে বলতে পারো, অনেকে তোমাদের মধ্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, যে কার্য কাকে বলে বা ওয়ার্ক বলতে কী বুঝি আমরা? বলা যাবে? বলতে পারবে? কারণ মনে আছে যে কার্য বা ওয়ার্ক বলতে আমরা কী বুঝি? দেখি কে বলতে পারে, যেটা বলো নিজের ভাষায় বলো। অনেকেই আছো ক্লাসে, প্রায় 11 জন আছো ক্লাসে, বলো। কারো কোনো আইডিয়া আছে ওয়ার্ক কী? ভালো করে শোনো, আগে একটা জিনিস বোঝাই, তারপরে তার সংজ্ঞা বলবো। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ওপর আমি বল প্রয়োগ করলাম। ওকে, বস্তুর আমি বল প্রয়োগ করলাম। বলের ব্যাপারটা আবার আমি আগের দিন ক্লাসে কমপ্লিট করেছি। বলকে কী দ্বারা প্রকাশ করা হয়? বলকে প্রকাশ করা হয় এফ দ্বারা, হ্যাঁ কি না? আগে বস্তুটার অবস্থান ছিল এইখানটা, তাহলে বস্তুটাকে বল প্রয়োগ করলাম, বস্তুটা খানিকটা সরে গিয়ে এইখানে এখন অবস্থান যদি করে, অর্থাৎ তাহলে কি বলতে পারি? যদি বল প্রয়োগে বস্তুর সরণ ঘটে, সরণ বলতে কি, আগে ছিল এইখানে এখন হলো এইখানে, অর্থাৎ এতটা সরেছে, এই এতটা কি, এটা হচ্ছে দিক পরিবর্তন বা সরণ নির্দিষ্ট অভিমুখে। তাহলে কি বলতে পারি? বল প্রয়োগে বস্তু সরণ হলে তাকে বলি কি, যে কার্য করেছে মনে করা হয়। হয়েছে? নোট ডাউন করে নাও জাস্ট, যে বল প্রয়োগে, বল প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ, সরণ কথাটা গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, বল প্রয়োগে কোনো বস্তুর সরণ ঘটলে কার্য করা হয়। ওকে, কার্য করা হয়। তাহলে কি দরকার? বল প্রয়োগ তো দরকার, তার সঙ্গে সরণ কিন্তু ঘটতেই হবে। যদি সরণ না ঘটে তাহলে কিন্তু আমরা কার্য করতে পারবো না। ওকে, হ্যাঁ কি না? সরণ কিন্তু ঘটা দরকার। এরপরে যেটা জানার দরকার, এই কার্যের দুটো ভাগ আছে। কি কি? একটা বলের দ্বারা কাজ, নোট ডাউন করে প্রত্যেকে, একটা বলের দ্বারা কার্য, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, বলের বিরুদ্ধে কাজ। একটা বলের দ্বারা কাজ, একটা বলের বিরুদ্ধে কাজ। ওকে, কেউ আমাকে বলতে পারবে বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজের একটা করে উদাহরণ? বলো দেখি কি হয়। দেখো, এতক্ষণ যে আমি এক্সাম্পলটা দিলাম, ভালো করে শোনো, এতক্ষণ যে এক্সাম্পলটা দিলাম, যে কোনো মেঝেতে, ধরো একটা মেঝেতে কোনো কিছু বস্তু রাখা আছে, তুমি তাকে ঠেললাম, এই আমি যেদিকে ঠেললাম, কোনো একটা বল রাখা আছে, কোনো চাকা রাখা আছে, আমি যেদিকে ঠেলছি কাজ যদি সেই দিকেই হয়, তাহলে বলের দ্বারা কাজ বলতে পারি। অর্থাৎ যদি প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি একই হয়, তাহলে বলতে পারি যে সেই কাজটা বলের দ্বারা ঘটছে। জাস্ট এইটুকু পয়েন্ট লিখে রাখো, বলের অভিমুখ অর্থাৎ বল প্রয়োগের অভিমুখ ও সরণ যদি একই দিকে ঘটে, একই দিকে হয়, ওকে, তাহলে বলতে পারি যে সেই কাজটা হচ্ছে বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে কার্য কি বলতে পারি? ভালো করে শুনবে। আমরা আমাদের জানি, হ্যাঁ বলতে পারি, যে এটা ভূপৃষ্ঠ, একটা এরকম সিঁড়ি আছে, তুমি সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠছো, হ্যাঁ কি না? কিন্তু আমরা জানি কি, অভিকর্ষজ বল কোন দিকে কাজ করছে? অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এইটা আর এইটা আমাদের স্থান পরিবর্তন হচ্ছে এই দিকে, তাহলে এই দিকে আর এই দিকে এটা কি পরস্পর বিপরীত, তাহলে এই কাজটা কি হচ্ছে? এই কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। লিখে রাখো যে বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। লিখে রাখো, বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়। ওকে, কোনো অসুবিধা নেই।
উদাহরণ তোমরা লিখে নিতে পারো, যে কোনো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা, কোনো ওপর দিকে ঢিলকে ছোড়া, এগুলো প্রত্যেকটা কি, এগুলো বলের বিরুদ্ধে কাজ। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না, মনে থাকবে? এবার একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে ভালো করে শোনো, যেটা আমি ছবি এক্ষুনি আঁকলাম, যে একটা ভূপৃষ্ঠ আঁকো, একটা বস্তুর ওজন টোজন পরের ব্যাপার। ধরো এই বস্তুর ওপর এফ বল প্রয়োগ করছো। এফ বল প্রয়োগের জন্য যদি বস্তুটার সরণ এস পরিমাণ হয়, এসটা কি সরণ, তাহলে ভালো করে শুনবে, তাহলে কার্যের রাশিমালা কি কেউ বলতে পারবে? নোট ডাউন করে নাও। কার্যের রাশিমালা হয়, কার্যকে ওয়াক বলি, তাহলে কার্য ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। মনে থাকবে? তাহলে নোট ডাউন করে নাও, কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। হয়েছে? কোনো অসুবিধা নেই, মনে থাকবে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, মনে থাকবে তো? এবার এই জিনিসটাকে আরেকটু অ্যাডভান্স হিসাবে নোট ডাউন করে নাও, যে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। মনে থাকবে? কস থিটা মানে ত্রিকোণমিতির ব্যাপার, থিটা হচ্ছে কোণ। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে, ভালো করে শুনবে, যে বস্তুর সঙ্গে, যে বস্তু যেটা অবস্থান তার সঙ্গে বল কিভাবে প্রয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে থিটার মান, কতটা কোণ উৎপন্ন করেছে। কতটা বেশি ডিটেলসে ঢুকতে হবে না। তবে এই জিনিসটা কখন কাজে লাগবে যদি আমরা কার্যহীন বল নিয়ে আলোচনা করি। কার্যহীন বল, কখন কার্যহীন বল আমরা বলবো? ভালো করে শুনবে, বল প্রয়োগ করছি, ভালো করে শুনবে, বল প্রয়োগ করছি কিন্তু সরণ ঘটছে না, তাই কোনো কার্য হচ্ছে না। এর কিন্তু দুটো কন্ডিশন হতে পারে, দুটো কন্ডিশানে কার্যহীন বল হয়। কখন? বল প্রয়োগে, নোট ডাউন করো, বল প্রয়োগে বস্তুর সরণ না হলে, হ্যাঁ কি না? যদি সরণ না হয় তাহলে এস ইকুয়াল টু কত হবে? 0। তাহলে ডাব্লু ইকুয়াল টু কত হবে? এফ ইন্টু 0 ইন্টু কস থিটা। তাহলে কত হচ্ছে? 0। তাহলে বলতে পারি যে বল প্রয়োগ করেছি, এফের একটা মান আছে, কিন্তু যদি সরণ 0, তাহলে গোটা মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই রকম বলকে কি বলি আমরা? কার্যহীন বল বলি, যে বল প্রয়োগ করছি কিন্তু বলের দ্বারা কোনো কার্য হচ্ছে না। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এরপরে সেকেন্ড কন্ডিশান কি? সেকেন্ড কন্ডিশান লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যে প্রযুক্ত বলের অভিমুখ সরণের অভিমুখের সঙ্গে, নোট ডাউন করো, সরণের অভিমুখের সঙ্গে সমকোণে থাকলে, খুব গুরুত্বপূর্ণ, সমকোণে থাকলে কার্য হয় না। ব্যাপারটা কি? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো, কোনো একজন ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে, একটা ভারী সুটকেস নিয়ে হাঁটছে, মানে সুটকেসে একটা ওজন আছে। এই সুটকেসের ওজনটা কোন দিয়ে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, কারণ অভিকর্ষ যে বল নিচের দিকে কাজ করে, হ্যাঁ কি না? হয়তো। কিন্তু লোকটা সুটকেস নিয়ে এই দিকে হেঁটে যাচ্ছে, তাহলে সরণটা কোন দিকে ঘটছে? সরণটা ঘটছে এই দিকে। ভালো করে বুঝবে, এইটা বলের অভিমুখ বা বলের দিক, এটা সরণের দিক। তাহলে বলের দিক এই দিকে, সরণের দিক এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে ডাব্লুর মান কত হবে? ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি। আমরা কম বেশি জানি যে 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এফ ইন্টু এস ইন্টু 0 মানে 0 ডাব্লুর মান। ডাব্লুর মান 0 হয়ে যাওয়া মানে কি? ডাব্লুর মান 0 হয়ে যাওয়া মানে কার্যহীন বল। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, হ্যাঁ কি না, ইয়েস অর নো রেসপন্স করবে। কোন জায়গাটায়? এই 2 নাম্বার পয়েন্টটা কোন জায়গাটায় বলবো, বলো কোন জায়গাটা? হ্যাঁ, cos থিটা। ওখানে 90 ডিগ্রিটা হচ্ছে কিভাবে? বলের অভিমুখ কোন দিকে? যখন সুটকেস নিয়ে হাঁটি নিচের দিকে হয় কি? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, আমি ডিরেকশানে দেখিয়েছি। দেখো, এটা বলের অভিমুখ, অভিকর্ষ বল, আর হাঁটছি এই দিকে সরণের অভিমুখ। তাহলে এদের মধ্যে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। তাহলে এফ এস কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি বলো 0, তাই এ ডাব্লিউ ইকুয়াল টু 0। প্রত্যেকে বুঝতে পেরেছো? কে বুঝতে পারেন আমাকে জিজ্ঞাসা করবে। বোঝা গেছে প্রত্যেকে? রেসপন্স করো।
এই হলো ব্যাপার। তাহলে তাহলে কার্যহীন বলের কটা কন্ডিশান? দুটো কন্ডিশান। কি কি? যখন স্মরণ না ঘটে কার্যহীন বল, আর যদি কোনো ক্ষেত্রে স্মরণের অভিমুখ আর প্রযুক্ত বলের অভিমুখ পরস্পর সমকোণে থাকে তাহলে কিন্তু হতে পারে। তাহলে এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল কি লিখবো? একটা লিখে নাও যে কোনো ব্যক্তি সুটকেস নিয়ে যাতায়াত করা। লিখে নাও, ফার্স্ট উদাহরণ লিখে নাও যে কোনো ব্যক্তি সুটকেস নিয়ে যাতায়াত করা। ওকে, হ্যাঁ কি না? লিখেছো প্রত্যেকে? সেকেন্ড কি হতে পারে? যদি কোনো ভারী পাথরকে বা দেওয়ালের ওপর বল প্রয়োগ। আমরা যদি কোনো দেওয়ালের ওপর বল প্রয়োগ করি তাহলে বল প্রয়োগের মানটা আছে, কিন্তু দেওয়াল কি সরবে? দেওয়াল সরবে না। দেওয়াল যদি না সরে তাহলে সরণ জিরো হবে। সরণ জিরো হলে কার্যও জিরো। মনে হবে আমরা কাজ করছি কিন্তু আখেরে কোনো কাজ হচ্ছে না। হচ্ছে। আর আরেকটা ভালো এক্সাম্পল কি লিখে রাখো যে বৃত্তাকার পথে আবর্তন করা। কোনো একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করছে। আমরা জানি এটা, আমি আগের ক্লাসেই বলেছিলাম, গতির ক্লাসে বলেছিলাম যে বৃত্তাকার পথে আবর্তন করা মানে কি? বৃত্তাকার পথে আবর্তন করা মানে সরণ কত হয়? বৃত্তাকার পথে আবর্তন মানে সরণ শূন্য হয়। সরণ শূন্য মানে কার্যও শূন্য। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে, পৃথিবী কক্ষপথে ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে সূর্যের চারদিকে পৃথিবীর যে আবর্তন এত দিন সময় লাগছে, তাতে কিন্তু কোনো কার্য হচ্ছে না। কেন কার্য হচ্ছে না? যেহেতু বৃত্তাকার পথে সরণ শূন্য হয়। হ্যাঁ কি না? এবার আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবে আগের দিনের টপিক বৃত্তাকার পথে কেন সরণ শূন্য হয়? বলা যাবে? কে বলবে? বৃত্তাকার পথে কেন সরণ শূন্য? সরণ কাকে বলে? বলো বলো, সরণ কাকে বলে? শুনি বলো জলদি। সরণ কাকে বলে? হ্যাঁ একদমই দেখি, সরণ কাকে বলে। ভেরি গুড, ঠিকই বলে। সরণ কাকে বলে? সরণ বলতে দেখো দুটো জিনিস, আর বলে দিই, এ আর বি দুটো পয়েন্ট। একটা ব্যক্তি এইরকমভাবে ঘুরে টুরে গিয়ে বিতে পৌঁছালো, তাহলে এই যে ঘোরার যে পথ এইটা কি? এটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, মনে থাকবে। আবার এ আর বি এর ডাইরেক্ট যে দূরত্ব এটা কি? এটা হচ্ছে তার সরণ। হ্যাঁ কি না? ভালো করে বোঝো। এ একটা বিন্দু, কোনো ব্যক্তি যাতায়াত শুরু করে ঘুরে ফিরে যেখানেও ঘুরে টুরে আবার ওইখানেই পৌঁছেছে, তাহলে সে এই যে পথটা অঙ্কন করলাম সে এতটা দূরত্ব অতিক্রম করেছে। সরণ কত হবে? সরণ হয় অন্তিম পথ ও প্রথম পথের পার্থক্য। তাহলে এখানে অন্তিম পথ আর প্রথম পথ একই, তাহলে পার্থক্য কত? শূন্য। একইভাবে বৃত্তাকার পথ ঘোরা শুরু করলো, এখানে শেষ করলো, হয়তো দূরত্বটা কত? দূরত্বটা যেটা ঘুরলো, কিন্তু সরণ কত? সরণ শূন্য। তাহলে একটা জিনিস মনে রেখো, এটা আগের দিনের টপিক, যে বৃত্তাকার পথের ক্ষেত্রে অন্তিম অবস্থান ও প্রাথমিক অবস্থান একই হওয়ার কারণে সরণের মান কি হয়? সরণের মান কিন্তু শূন্য হয়। বলো বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? উত্তম বোঝা গেছে? সৌরভ বোঝা গেছে? এনাথ বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। বাকিরা? ব্রতি বোঝা গেছে? রিঙ্কু বুঝতে পেরেছো? রিপা, ত্রিপর্ণা, কোনো সমস্যা নেই তো? চলো নেক্সট হেডিং করো, কার্যের একক। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কার্যের একক। দেখো কার্যের একক, নেক্সট হেডিং করবে কার্যের একক। দেখো এই কার্যের একক বলতে আমাদের কিন্তু দুরকম একক পড়তে হয়, ঠিক আছে? মাঝখানে একক বলে লিখে রাখো, কার্যের একক বলে মাঝখানে লেখো। বলতে পারে করকম একক দুরকম কি কি? কোনো আইডিয়া আছে? না না না, তার আগে ভাগটা বলো। তার আগে মেন ভাগ হচ্ছে পরম একক, পরম একক, অভিকর্ষীয় একক। হ্যাঁ কি না? পরম একক, অভিকর্ষীয় একক হয়েছে। আচ্ছা এনা, তুমি একটু মিউট করে দাও না, আওয়াজ আসছে। ওকে চলো, পরম একক কী কী? এই পরম এককের আবার দুটো ভাগ রয়েছে, একটা তোমার এসআই আর একটা তোমার কি সিজিএস। এবার কার্যের একক, আমরা এককটা কার? অ্যাকচুয়ালি কার্যের। তাহলে এই কার্যের সিজিএস একক কী হয় বলতে পারবে? কার্যের সিজিএস একক আর্গ, আর এসআই একক জুল। তাহলে লিখে নাও, জুল হচ্ছে এসআই একক আর আর্গ হচ্ছে সিজিএস একক। কোনো অসুবিধা নেই?
হ্যাঁ কি না? এবার এই অভিকর্ষেয়কের দুটো ভাগ হয়, একটা এসআই আর একটা কি সিজিএস। কার্যের এসআই এর অভিকর্ষেয়ক কী হবে বলা যাবে? বলা উচিত। কি হবে? নিউটন। না না না, নিউটন কেন হতে যাবে? নিউটন তো বলের ব্যাপার। সেবার কিলোগ্রাম মিটার, নোট ডাউন করো, কিলোগ্রাম মিটার। আর সিজিএসে কি? গ্রাম সেন্টিমিটার। ওকে, এই একক যেন মুখস্থ থাকে, পরীক্ষায় খুব কোশ্চেন আসে। এরপর যেটা জানার দরকার সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। বলতে পারবে কি আর কি জুলের সঙ্গে আর্গের কি সম্পর্ক? 1 জুল = 10⁻7 আর্গ। কত কত কত? 10⁻7। ভেরি গুড, নোট ডাউন করে নাও। 1 জুল = 10⁻7 আর্গ। কোশ্চেন আসে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। 1 জুল = 10⁻7 আর্গ। এবার 1 গ্রাম সেন্টিমিটার = কত আর্গ বলা যাবে? লিখে রাখো, 1 গ্রাম সেন্টিমিটার = 981 আর্গ। ওকে, হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করো, 1 কিলোগ্রাম মিটার = 9.31 জুল। এই সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু কম্পিটিটিভের মেন ইনফরমেশান হচ্ছে। এরপরে আর একটা আমাদের জেনে নেওয়া দরকার, সেটা কি? সেটা আরেকটা একক বর্তমান, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি আমরা জানি, হ্যাঁ কি না? যেখানে ফুট পাউন্ড থাকে, এই এই রেসপেক্টে বা এই এফপিএস পদ্ধতিতে পরম একক কোনটা? লিখে রাখো, কার্যের পরম একক হচ্ছে ফুট পাউন্ডাল। ফুট পাউন্ডাল মনে থাকবে। বলো আমাকে, এককের ডাউট ক্লিয়ার? তাহলে ভালো করে শোনো, কার্যের একক হচ্ছে দু রকম হয়, একটা পরম একক, একটা অভিকর্ষীয় একক। পরম এককেরও সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এরও এসআই, এরও সিজিএস। পরস্পর একক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। লিখেছ? চলো নেক্সট যেটা জানার দরকার, মাত্রা। মাত্রা, চলো মাত্রা বের করার আগে যেটা জানার দরকার, যে ডাব্লিউ = কী হয়? এফ ইন্টু এস হয় কি না? এই সম্পর্ক যেন কখনো তোমাদের মাথা থেকে না বেরিয়ে যায়। এফ ইন্টু এস, যেখানে এফটা কি? কে বলবে? এফটা কি? বল। এসটা কি? সরণ। বলের মাত্রা কি? বলের মাত্রা কি? দেখে হলেও বলো, পেজুলটা হলেও বলো। বলের মাত্রা এম। পারফেক্ট। আর সরণের মাত্রা কি? আর সরণের মাত্রা কি? এল। পারফেক্ট, সুন্দর। তাহলে এস, এই এলটা গুণ হয়ে গেলে কি হবে? ml² T⁻²⁻² হবে কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কার্যের মাত্রা, খুব কোশ্চেনে আসে হচ্ছে। ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা গেছে? বোঝা গেছে তো? ইয়েস অর নো? চলো নেক্সট হেডিং করবে। দেখো, এতটা হচ্ছে কার্য কমপ্লিট করার পর আমার যে টপিকে যাওয়ার দরকার সেটা হচ্ছে ক্ষমতা। বলো, ক্ষমতা ইংলিশ কি? ক্ষমতা ইংলিশ কি? পাওয়ার। পাওয়ার। ক্ষমতা ইংলিশ হচ্ছে পাওয়ার। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ভেরি গুড, কার্য করার হার। একটা কথা লিখে রাখো, কার্য করার হার। কার্য করার হারকেই ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। বা এই হার কথাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? এই হার বলতে কি বুঝি আমরা? হার মানে কোনো সময় বা একক সময়ে যে পরিমাণ কোনো কিছু করা হয়। তাহলে এক্ষেত্রে কি হবে? লিখে নাও, একক সময় যে পরিমাণ কার্য করা হয়। যে পরিমাণ কার্য করা হয়। একক সময় যে পরিমাণ কার্য করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তার ক্ষমতা। তাহলে বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ, ক্ষমতা = কাজ বা কার্য বাই সময় বলা যায়, হ্যাঁ কি না? সময়ের সাপেক্ষে যেটা কার্য করছি, তাহলে ক্ষমতা = কৃতকার্য বা কার্য বাই সময়। তাহলে ক্ষমতা মানে পাওয়ার, তাকে পি দ্বারা প্রকাশ করতে পারি। আর কার্যকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এক্ষুনি বলা উচিত। বলো বলো বলো। ডাব্লিউ।
বাই টি, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ডাব্লু বাই টি। হয়েছে না হয়নি? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। লিখেছো? ইয়েস, ডাব্লু বাই টি। এরপরে আমার যেটা জানার দরকার, একটা গুরুত্বপূর্ণ আছে, একটু এগিয়ে নিয়ে যাই। তাহলে পি ইজ ইকাল টু ডাব্লু বাই টি, হ্যাঁ কি না? এবার আমি পি এর পরিবর্তে বলতে পারি এফ ইন্টু এস বাই টি, বলতে পারি তো? কে কে এটা বুঝতে পারলে না? এটা কে কে বুঝতে পারলে না? কে কে বুঝতে পেরেছো জানাও। যে ডাব্লুর পরিবর্তে এফ এস বলতে পারি? আগে এক্ষুনি বললাম যে ডাব্লু ইকুয়াল টু এফ এস, বলা যায় ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না, কিছু রিপ্লাই তো করো। হ্যাঁ বলো স্যার। চলো চলো, তাহলে পি ইজ ইকাল টু একটা সেল লিখতে পারি এফ ইন্টু এস বাই টি, লেখা যায়? লেখা যায়? হ্যাঁ স্যার। জাস্ট আমি আলাদা করলাম। এস মানে কি? সরণ। টি মানে কি? সময়। তাহলে সরণ বাই সময় মানে কি হয়? ভেরি গুড, বেগ। এটা বেগের অঙ্কের সময় বলেছিলাম, বেগ ইজ ইকাল টু দূরত্ব বা সরণ বাই সময়, দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়। তাহলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ভি। ভেরি গুড, সুন্দর। তাহলে পি ইজ ইকাল টু এফ ইন্টু ভি, লিখে রাখো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ক্ষমতা ইজ ইকুয়াল টু, নোট ডাউন করো, ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইন্টু কী হয়? বেগ। ক্ষমতা ইজ ইকুয়াল টু বল ইন্টু বেগ। অসুবিধা নেই। এবার আমাকে বলো, ক্ষমতা স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। মনে রাখবে, নোট ডাউন করে নাও, ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে। নেক্সট যেটা জানার দরকার, প্রত্যেকে লেখা হয়েছে, পেজ উল্টাবো আমি, রেসপন্স করবে এক এক করে। হয়েছে তো? চলো নেক্সট নোট ডাউন করবে একক। এর কিন্তু এককগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এর একক, একক দেখো, একক খুব কঠিন কিছু নয়। এর একক কি মনে হয়? দেখো, ক্ষমতা ইজ ইকুয়াল টু কার্য বাই কী হবে? সময়। সময়ের একক সবসময় কী হয়? সময়ের একক সবসময় কী হয়? বলো বলো, সময়ের একক কী? মিনিট। না, একদম নয়। মিনিট, ঘন্টা, সেকেন্ড, এই তিনটে তো আমরা সময়ের একক বুঝি। তার মধ্যে মিনিট আর ঘন্টার কোনো অস্তিত্ব নেই কোনো ক্যালকুলেশনে, যা হবে সব সেকেন্ড দিয়ে। বুঝতে পারলে? সব সময় সময়ের একক সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়, মিনিট ঘন্টা অন্য কোনো দিয়ে অ্যাপ্লাই হয় না। চলো তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী বলেছিলাম? আর্গ, হ্যাঁ কি না? আর সিজিএস বলো এসআই বলো, সময়ের একক তো একই থাকে, তাহলে আর্গ বাই সেকেন্ড। আর এসআই কী হবে? স্যার ক্যামেরাটা একটু উপরে তুলুন। আর এসআই কী হবে? জুল পার সেকেন্ড। বলো, কোনো ডাউট থাকলে বলবে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এইবার এই জুল পার সেকেন্ডকে একটা বিশেষ নামে ডাকা হয়, বলতে পারবে কি? দেখি কে বলতে পারে? ওয়াট। এই জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট। আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে যেটা ইউজ করা হয়, তাহলে বা ক্ষমতার এককে বলা হয় এত ওয়াটের বাল্ব, এত কিছু, তাহলে হচ্ছে ওয়াট। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? মনে থাকবে? তাহলে এই যে দুটো একক বললাম, এই দুটো একক কি? দ্যাট ইজ পরম একক, হ্যাঁ কি না? তাহলে একইভাবে সিজিএস এসআই কী একক লিখবো আমরা? অভিকর্ষীয়। কেউ আমাকে বলো, পেজ উল্টা দেখে হলেও বলো, যে কার্যের অভিকর্ষীয় কী ছিল সিজিএসে? কার্যের সিজিএসে কী ছিল? সিজিএস গ্রাম সেন্টিমিটার। গ্রাম সেন্টিমিটার ছিল কি না? আরে হ্যাঁ কি না, রেসপন্স করো কিছু। গ্রাম সেন্টিমিটার, হ্যাঁ। ব্যাস। এর সঙ্গে কি হবে? বার সেকেন্ড অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে কি ছিল? কিলোগ্রাম মিটার, তার সঙ্গে পার সেকেন্ড অ্যাড হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে অভিকর্ষীয় একক, হ্যাঁ কি না? মনে থাকবে? কোনো ডাউট হলে, কোনো সমস্যা হলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? চলো নেক্সট, আর একটা ক্ষমতার জন্য আর একটা একক আমাদের জানতে হবে, সেটা কি? খুব গুরুত্বপূর্ণ, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, হ্যাঁ কি না? অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, বা যেটাকে আমরা এইচপিও বলি। কাকে বলে বলতে পারবে? সংজ্ঞা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কোন পদ্ধতিতে হবে? এটা আছে এফপিএস পদ্ধতিতে।
ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে। কাকে বলে? সংখ্যা লিখে রাখো যে 550 পাউন্ড, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে, ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীত দিকে, অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষের বিপরীতে, নোট ডাউন করে নাও সংখ্যাটা আসে, অভিকর্ষের বিপরীতে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 ফুট তুলতে, 1 ফুট তুলতে তুলতে যে ক্ষমতার প্রয়োজন, যে ক্ষমতার প্রয়োজন, ওকে, সেই ক্ষমতাকে কি বলা হয়? 1 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বলা হয়। ওকে, লিখে রাখো 1 HP, 1 HP হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 550 ফুট পাউন্ডাল পার সেকেন্ড, ফুট পাউন্ডাল পার সেকেন্ড। হ্যাঁ কি না মনে থাকবে? ইয়েস অর নো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। একইভাবে লিখে রাখো 1 HP, HP বলতে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 জুল পার সেকেন্ড। ওকে, এই জুল পার সেকেন্ডকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এই জুল পার সেকেন্ড ওয়াট, তাহলে লিখে নাও 746 ওয়াট। আবার এই জুল থেকে আর্গে কনভার্ট করতে হলে কী করতে হয়? 1 জুল মানে কত আর্গ বলো? 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে লিখে রাখো 746 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার সেকেন্ড। বলতে পারি? ইয়েস অর নো? রেসপন্স করবে। হয়েছে? চলো তাহলে আর একটা জিনিস আমার লেখা নেওয়া দরকার। আমাদের বর্তমানে কিলোওয়াট দিয়েও কিন্তু ইউজ করা হয়। তাহলে লিখে নাও 1 HP ইজ ইকুয়াল টু 0.4746 কিলোওয়াট। ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট পাই আমরা। হ্যাঁ কি না মনে থাকবে? এরপরে লিখে নাও 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, 1.34 হর্স পাওয়ার। এই রিলেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। আর একটাও লিখে নাও 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট, 1000 ওয়াট। এই যে পারস্পরিক সম্পর্কগুলো বললাম, তোমাদের কাজ এগুলোকে বারবার পড়ে মুখস্থ করা। ঠিক আছে? বারবার পড়ে পড়ে মুখস্থ করো, দেখবে এইগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। বলো হয়েছে না হয়নি? লেখা হয়েছে প্রত্যেকের? হয়েছে তো? চলো নেক্সট হেডিং করবে যে মাত্রা। দেখো মাত্রাও খুব কঠিন কিছু নয়, মাত্রা যথেষ্ট সহজ, লিখে নাও। তাহলে মাত্রা কি হবে? সম্পর্কটাকে বলো, মাত্রাই বুঝতে পেরে যাবে 1 মিনিটে। সম্পর্ক কি? ক্ষমতা ইজ ইকুয়াল টু কী বলেছিলাম? কার্য বাই সময়। কার্যের মাত্রা একটু আগে আলোচনা করলাম, কত? mL² T টু দি পাওয়ার -2, আর একটু আগেই লেখালাম। আর সময়ের মাত্রা কি? L, সরি টি। তাহলে এই টিটা উপরে উঠে গেলে কি হবে? mL² T টু দি পাওয়ার -3। এটা কি? ক্ষমতার মাত্রা। বলো বোঝা গেল কি গেল না? রেসপন্স করবে আমাকে। বোঝা গেছে? কোনো সমস্যা নেই? চলো নেক্সট আমার যেটা জানতে হবে, হেডিং করো নেক্সট টপিক, শক্তি। শক্তি। চলো, শক্তি ইংলিশ কি? শক্তি ইংলিশ কি? এনার্জি। অনেকে পাওয়ার আর এনার্জির মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পাওয়ার মানে ক্ষমতা, এনার্জি মানে শক্তি। শক্তি কাকে বলে? কি বলবে? কাজ করার ক্ষমতাকে বা সামর্থ্যকে শক্তি বলে। লিখে নাও কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তি বা এনার্জি বলে। ওকে হয়েছে? এক হয়ে এক্সট্রা পয়েন্ট করে লিখে নেওয়া দরকার। শক্তির যে পরিমাণ
এই শক্তির পরিমাণটা কার সঙ্গে সমান হয় বলতে পারবে? এই শক্তির পরিমাণটা কার সঙ্গে সমান হয়? লিখে নাও, শক্তির পরিমাণ ইজ ইকুয়াল টু কৃতকার্য। শক্তির পরিমাণ ইজ ইকুয়াল টু কৃতকার্য। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শক্তির পরিমাণ ইজ ইকুয়াল টু কৃতকার্য। কৃতকার্য ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। তাহলে শক্তি ইকুয়াল টু বল ইন্টু সরণ, হ্যাঁ কি না? তাহলে এটাও বলতে পারি শক্তি ও কার্যের মাত্রা ও একক একই, হ্যাঁ কি না? বলা যায় তো, মাত্রা ও একক একই। যখন রাশিমালা একই তাহলে মাত্রা ও একক তো একই হবেই, না কোনো ডাউট আছে? রেসপন্স করবে। শক্তি ও কার্যের মাত্রাও একই, এককও একই। তাহলে একক একই হলে শক্তির এসআই একক কী হবে? কে বলতে পারে? শক্তির এসআই একক কী হবে? একটা আবার নিউটন পার মিটারের কথা আসছে কেন বলো? জুল। আর একটা কি? আর্গ। নিউটন পার মিটার ভুল কিছু নয়, কিন্তু নিউটন পার মিটার আসছে কেন? নর্মাল তুমি বলবে জুল আর আর্গ, হ্যাঁ কি না? মাত্রা কী হবে? mL²T⁻²। কোনো অসুবিধা নেই। চলো এবার শক্তির কয়টা এক্সাম্পল দিতে পারবে? এক্সাম্পল মানে কি? শক্তি বলতে কি, আমরা শক্তি কিন্তু অদৃশ্য, কিন্তু প্রকৃতিতে এই শক্তি বিভিন্নভাবে আমরা দেখতে পাই। কিভাবে? কোনোটা যান্ত্রিক শক্তি, তা না দাঁড়াও, ওটা পরের ব্যাপার, দুটোকে মিলিয়ে যান্ত্রিক শক্তি বলে। ওই জন্য ইম্পর্ট্যান্ট লিখে রাখো, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বিদ্যুতিক শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, এগুলো কি শক্তির বিভিন্ন রূপ, হ্যাঁ কি না? এই রূপেই কিন্তু আমাদের সামনে এই শক্তি এসে উপস্থিত হয়। শক্তি কিন্তু অ্যাকচুয়ালি ভরহীন, অদৃশ্য, আয়তনহীন, কিন্তু আমরা ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা বুঝতে পারি, হ্যাঁ কি না? আমরা আলো যেমন দেখতে মানে ফিল করতে পারি, বুঝতে পারি, দেখতে পাই, কারেন্ট আমরা বুঝতে পারি, বা যে কোনো শক্তিকে আমরা ফিল করতে পারি, কিন্তু কখনোই দেখতে পাই না, হয়েছে? তাহলে এতগুলো শক্তির মধ্যে যেটা আমাদের আলোচ্য বিষয় এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। লিখে রাখো, যান্ত্রিক শক্তি। কাকে বলে যান্ত্রিক শক্তি? কে বলবে? কে বলবে? এটা আমি আগেও প্রশ্ন করেছিলাম বিভিন্ন ক্লাসে, স্টুডেন্টরা রিপ্লাই করতো, যন্ত্রের মধ্যে যে শক্তিকে যান্ত্রিক শক্তি বলে। কথাটা অর্ধ সত্য। যান্ত্রিক শক্তি অ্যাকচুয়ালি কী, নোট ডাউন করে নাও, বা আমি লেখাচ্ছি না, আমি লেখাবো না, তোমরা শুনে রাখো যে কোনো বস্তু তার অবস্থান, আকৃতি, গতিশীল অবস্থা, যে কোনো একটির বা সবগুলির পরিবর্তনের মাধ্যমে কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাই কি বলা হয়? তার যান্ত্রিক শক্তি। কথাটা মনে থাকবে। কি কি? তার অবস্থান পরিবর্তন করে, আকৃতি পরিবর্তন করে, বা কোনো গতিশীল বা স্থিতিশীল অবস্থা পরিবর্তন করে যদি কাজ করার সামর্থ্য গড়ে তোলে, তখন তাই কি বলবো? যান্ত্রিক শক্তি। মনে থাকবে, হ্যাঁ কি না? যাকে ইংলিশে বলা হয় মেকানিক্যাল এনার্জি। বুঝতে পেরেছ? এই শক্তি ক প্রকার? এই শক্তি দুই প্রকার। কি কি? যেটা তোমরা এক্ষুনি বললে, একটা স্থিতিশক্তি আর একটা কি? গতিশক্তি। স্থিতিশক্তি ও গতিশক্তি, মনে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটি স্থিতি শক্তি, একটি গতিশক্তি। কেউ আমাকে বলতে পারবে স্থিতি শক্তি বলতে কি বুঝি আমরা? বলা যাবে স্থিতি শক্তি কি? বলা যাবে? কেউ জানো? দেখো, স্থিতি শক্তি হেডিং করে নাও, খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, স্থিতিশক্তি। ইংলিশে কি বলে? এটা তো বলা উচিত। স্থিতিশক্তি ইংলিশে কি বলে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। কাকে বলে স্থিতি শক্তি? ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে নোট ডাউন করবে। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে কার্য করার সামর্থ্য অর্জন করলে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে। লিখে নাও, এটা কিন্তু লেখাচ্ছি আমি, লিখে নাও। কোনো বস্তু বা সংস্থা, কোনো বস্তু বা সংস্থা তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের মাধ্যমে কার্য করার সামর্থ্য অর্জন করলে
তাকে স্থিতিশক্তি বলে। হ্যাঁ কি না? এর রাশিমালা কি? এর রাশিমালা লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। বলতে পারবে? ইপি বলি বা এনার্জি অফ পোটেন্সিয়াল অপোনেন্সিয়াল কী হয়? MgH। MgH। এম মানে কি? বস্তুটির ভর, জি মানে কি? অভিকর্ষ ত্বরণ, এইচ মানে কি? উচ্চতা। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? মনে থাকবে? চলো নেক্সট নোট ডাউন করবে আজকে লাস্ট পার্ট, দ্যাট ইজ গতিশক্তি। গতিশক্তি ইংলিশ কি? কাইনেটিক এনার্জি। কাকে বলে কাইনেটিক এনার্জি? গতিশীল বস্তু তার গতীয় অবস্থা থাকার জন্য বা গতীয় অবস্থার জন্য বা গতীয় অবস্থার কারণে যে সামর্থ্য অর্জন করে। লিখে নাও, কোনো গতিশীল বস্তু তার গতীয় অবস্থার জন্য যে সামর্থ্য অর্জন করে, যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাহলে একটা জিনিস ভাবো, কোনো বস্তু হচ্ছে গতিশীল, তাহলে কোনো বস্তু যদি গতিশীল হয় তার মধ্যে কি বর্তমান? কে বলবে? তার মধ্যে কিন্তু বেগ বর্তমান। তাহলে কে কাইনেটিক এনার্জি কি হয়? হাফ mv², যেখানে ভি কি? ভি হলো বস্তুর বেগ। বলো, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? রেসপন্স করো। হয়েছে না হয়নি? আরে হ্যাঁ কি না রেসপন্স তো কিছু করো। বোঝা গেছে? তাহলে এই গেল গতিশক্তি, স্থিতিশক্তি। পরের দিন আমি কি করাবো? পরের দিন আমি এই চ্যাপ্টারটা সেকেন্ড ক্লাস আলোচনা করব। সেকেন্ড ক্লাসে আমি ডিসকাস করব এই চ্যাপ্টারে কিছু নিউমেরিক্যাল, তার সঙ্গে ডিফারেন্ট টাইপ অফ লিভার। এই লিভারের ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লিভার আমরা জানি, ছোটোবেলা থেকে পড়েছি যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কার কী বৈশিষ্ট্য, কেন প্রথম শ্রেণী বলা হয়, কেন দ্বিতীয়, কেন তৃতীয়, কেন তিনটের পার্থক্য করা প্রয়োজন, তিনটের পার্থক্য কিসের উপর ভিত্তি করে করা হয়, আর তার থেকে সবথেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটার জন্য উদাহরণ। ঠিক আছে? এই লিভারের ক্লাস, তার সঙ্গে এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল বা তারপরে একটু অ্যাডভান্স হিসাবে ভর ও ভারের ব্যাপারটা স্টার্ট করব কিন্তু আগামী দিন। ঠিক আছে? তাহলে আজকে এতটা করলাম ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টটা কিন্তু আমরা একটু টাফ টাইপগুলো কিন্তু আলোচনা করব। ওকে? একটু ভালো করে কিন্তু তোমরা পড়ে নিও। এবার একটা জিনিস বলে দিই, এই সপ্তাহ থেকে আমরা স্টার্ট করছি, প্রত্যেক রোববার তোমাদের মক টেস্ট নেওয়া হবে। এই সপ্তাহের মক টেস্টের সিলেবাস তোমাদের বলে দিয়েছে, যেখানে আর্টসের 3টে সাবজেক্ট আছে। তারপরে রোববারটা, দ্যাট মিনস 27 তারিখ কিন্তু পরীক্ষা নেব সায়েন্স প্লাস ম্যাথ। আমি সিলেবাস তোমাদের বলে দেবো। সায়েন্স আর ম্যাথ কিন্তু টোটাল 50 নম্বরের পরীক্ষা নেব আগামী রবিবার 27 তারিখ। প্রত্যেক রোববার তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু মক হবে, একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা 3টে সাবজেক্ট, যতটাই পড়ানো হচ্ছে প্রিভিয়াস ইয়ার জিনিস সব কিছু মিশিয়ে কিন্তু পরীক্ষা নেব। আমি সিলেবাস তোমাদের এই শুক্রবার শনিবারের দিকে বলে দেবো। স্যার তোমাদের আর্টসের 3টে সাবজেক্টের সিলেবাস বলে দিয়েছে, ভালো করে পড়তে থাকো। প্রত্যেক রোববার কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে? চলো, কোনো সমস্যা, কোনো নোট, কোনো স্টাডি ম্যাটেরিয়াল, কোনো রেকর্ডিং যদি না পেয়ে থাকো, যদি এক্সট্রা কিছু করে চাও, আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো। ওকে? চলো, আজকে এতটাই।